তো এটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে কি? স্থিতিস্থাপকতা। বাংলাতে আমরা কি বলবো? স্থিতিস্থাপকতা। কোন এখন ইলাস্টিক এই কথাটা মানে কি? এখানে একটা শব্দ লুকিয়ে আছে ইলাস্টিক, তাই কি না? ইলাস্টিক মানে যত কিছুকে আমরা ধরে টানবো যত সেটা তত এক্সপ্যান্ড করবে, তত সেটা বাড়বে, এক্সপ্যান্ড করবে। তো এবার মূলত এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা হচ্ছে মূলত চাহিদা। এটার তিন রকম ভাগ রয়েছে: ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইলাস্টিসিটি অফ ইনকাম, দামগত স্থিতিস্থাপকতা, আয়গত স্থিতিস্থাপকতা আর পারস্পরিক স্থিতিস্থাপকতা। তাহলে তিন রকম ইলাস্টিসিটি অফ ডিমান্ড আছে। সেকেন্ডে আসছে হচ্ছে গিয়ে 2 নম্বরে আমরা যদি দিই সেটা হচ্ছে গিয়ে ইলাস্টিসিটি অফ ইনকাম, ইনকাম বা আয়গত স্থিতিস্থাপকতা। কথা 3 নম্বর হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। কি? ক্রস ইলাস্টিসিটি বা পারস্পরিক স্থিতিস্থাপকতা। এটা কি? এটা হচ্ছে দামগত স্থিতিস্থাপকতা। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে 3 রকমের থাকে: দামগত স্থিতিস্থাপকতা, আয়গত স্থিতিস্থাপকতা আর একটা কি হচ্ছে পারস্পরিক স্থিতিস্থাপকতা। কি এটা? দামগত স্থিতিস্থাপকতা। এবার দামগত স্থিতিস্থাপকতা আমরা যদি বলি, দামগত স্থিতিস্থাপকতাতে কি থাকে? কতগুলো মেজর পয়েন্টস রয়েছে। ফার্স্ট অফ অল দামগততে ফার্স্টে আসছে কি? দাম বা প্রাইস। ফার্স্ট মেন ফ্যাক্টর কি? দাম অথবা প্রাইস। সেকেন্ডে আমাদের যে মেন ফ্যাক্টর কাজ করবে সেটা হচ্ছে কি? আয় বা ইনকাম। আয় বা ইনকাম। আর থার্ডে আমাদের কাজ করবে অল্টারনেটিভ গুডস। অল্টারনেটিভ গুডস বা আমরা যদি বলি বিকল্প দ্রব্য বা সংশ্লিষ্ট দ্রব্য। ঠিক আছে? দামগত, আয়গত আর সংশ্লিষ্ট দ্রব্য। দামগত স্থিতিস্থাপকতার যে স্থিতিস্থাপকতা, এখানে পরপর কতগুলো পয়েন্ট আছে, সবটি এক অপরের সাথে ইন্টারকানেক্টেড। কেন? দামগততে দাম রয়েছে, আয়গত রয়েছে, আয় কথাটা রয়েছে, ইনকাম বা আয় রয়েছে, পারস্পরিক সংশ্লিষ্ট দ্রব্য। তিনটার সাথে সবটি কানেক্টেড। এই তিনটা ফ্যাক্টর এই তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে? এবার আমরা যদি সংজ্ঞাতে আসি, কাকে বলে? চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়সমূহ। চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়সমূহের মধ্যে ব্র্যাকেটে পড়ছে ক্রেতার আয় বা ইনকাম আর সংশ্লিষ্ট দ্রব্যের দাম। ঠিক আছে? চাহিদা নির্ধারক কি কি বিষয় রয়েছে? দ্রব্যের দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি ও পছন্দ ইত্যাদি, মেনি মোর থিংস আর দেয়ার। ঠিক আছে? এর মধ্যে আমরা কয়েকটা জিনিসকে নিই। চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়সমূহ যথা ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি ও পছন্দ ইত্যাদি অপরিবর্তিত অবস্থায় চাহিদার দ্রব্যের দামের শতকরা 1 ভাগ। কত? শতকরা বা পার্সেন্টেজ 1, শতকরা 1 ভাগ পরিবর্তনের ফলে, অর্থাৎ সেটা বাড়তেও পারে, সেটা কমতেও পারে। চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়সমূহ স্থির অবস্থায়, মানে যদি দামগত স্থিতিস্থাপকতা বলে সেখানে দামটাই কি করবে? সেটা বারবার চেঞ্জ হবে, এটা সবসময় সমান থাকবে না। এটা কখনো উপরে যাবে, এটা নিচেও নামতে পারে, উপরেও যেতে পারে, নিচেও নামতে পারে। যেটা আমাকে বলবে সেটা সবসময় কি? ঘুরপাক খাবে, সেটা কখনো ফিক্স থাকবে না, সেটা সবসময় কি থাকবে? মানে অচল থাকবে। অচল মানে সেখানে স্থির থাকবে না, এদিক ওদিক ঘুরে বেড়াবে, এরকম অবস্থা।
তো দামগত যেহেতু বলেছি দাম কথাটি আছে, তা আমরা বুঝে যাবো যে এখানে দামটা কি মেন ফ্যাক্টর হয়ে কাজ করবে, যেটা পরিবর্তনের ফলে সবকিছু পরিবর্তন হতে পারে। চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়সমূহ স্থির অবস্থায়, অন্যান্য বিষয়সমূহ স্থির মানে আমার আয় স্থির হবে, কোনো ব্যক্তি 100 টাকা ইনকাম করে তো তার ইনকাম 100 টাকায় থাকবে, সংশ্লিষ্ট দ্রব্যের দাম যা ছিল সেটাই, সেটা পরিবর্তিত দ্রব্য হতে পারে, পরিপূরক দ্রব্য হতে পারে, যেমন চা ও চিনি একটা পরিপূরক দ্রব্য, চিনি বাদে চা খেতে কেমন ঠ্যাকসা লাগে, সুগারের রোগীদের জন্য না ভিডিওটা, ঠিক আছে। যাই হোক, এবার তো এখানে সংশ্লিষ্ট দ্রব্যের দাম যেটা আছে, তো এবার সংশ্লিষ্ট দ্রব্য কি সেটা পরিপূরক হতে পারে, পরিবর্তিত দ্রব্য হতে পারে। পরিপূরক দ্রব্য আমরা কাকে বলি? পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য সেগুলো যেগুলো বাদে একটা দ্রব্য বাদে অন্য দ্রব্যটা চলতে পারে না, সামঞ্জস্যতা বিধান করতে পারে না। যেমন আমি কি আজকে মিষ্টির মধ্যে লবণ লাগিয়ে খেতে পারবো? কোনোদিনও না, সেটা কোনোদিনও পরিপূরক দ্রব্য হবে না। কিন্তু আখের রস এর বাদে কিন্তু মিষ্টি তৈরি হতে পারবে না বা গুড় তৈরি হতে পারবে না, এটা ওখানে তার মেন ফ্যাক্টর, ঠিক আছে। আবার আমি চা কিন্তু চিনি বাদে খেতে পারবো না, চাই কিন্তু আমি লবণ দিতে পারবো না। কিন্তু আবার পরিবর্তিত দ্রব্য আখের রস, চা, চিনি, এখানে আমি যদি পরিবর্তন দ্রব্য বলি, পরিবর্ত দ্রব্য মানে অল্টারনেটিভ গুডস, সেটা পরিপূরক হতে পারে, একে অপরে পরিপূরণও করছে, আবার কি হতে পারে পরিবর্ত দ্রব্য হতে পারে, মানে আমি এটা নিলাম না তো ওটা নিলাম। যেমন আমি যদি চা না খাই আমি কি খাবো? কফি খাবো। আমি যদি ভাত না খাই আমি রুটি খাবো, কিন্তু কিছু একটা তো খাবো, বিরিয়ানিও খেতে পারি, আমার ইচ্ছা, আমার পয়সা। এবার চা ও কফি, ভাত রুটি। তো পরিবর্ত পরিপূরক দ্রব্য সংশ্লিষ্ট দ্রব্যের মধ্যে, এটা সংশ্লিষ্ট দ্রব্যের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আবার বলছি, চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়সমূহ স্থির অবস্থায়, এটাও ফিক্সড, এটাও ফিক্সড। আর রুচি, ক্রেতা রুচি ও পছন্দ, মানে যে কিনবে ক্রেতা রুচি ও পছন্দ, এটাও ফিক্সড থাকবে। চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়সমূহ স্থির অবস্থায় কোন দ্রব্যের দামের শতকরা 1 ভাগ পরিবর্তনের ফলে, শতকরা কত? 1 ভাগ পরিবর্তনের ফলে চাহিদার শতকরা যত ভাগ পরিবর্তন হয় তাকে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলে। আবার বলছি, চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়সমূহ স্থির অবস্থায় কোন নির্দিষ্ট দ্রব্যের দামের শতকরা 1 ভাগ পরিবর্তনের ফলে চাহিদার শতকরা যত ভাগ পরিবর্তন হয় তাকে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলে। তো এখানে দাম পরিবর্তন হচ্ছে বলেই কিন্তু দামটা মেন ফ্যাক্টর। এখানে একটা সূত্র, এখানে সূত্র রয়েছে, ঠিক আছে, সূত্রটা রয়েছে। চাহিদার দামগত স্থিতিস্থাপকতাকে আমরা ইপি দিয়ে প্রকাশ করি। এখানে ই স্ট্যান্ডস ফর ইলাস্টিসিটি আর পি ফর প্রাইস, পি ফর প্রাইস, দামগত স্থিতিস্থাপকতা। এর একটা নির্ণয় সূত্র রয়েছে যেটা ডেল্টা। ডেল্টা মানে পরিবর্তন, পরিবর্তন, সেটা বাড়তেও পারে আবার কমতেও পারে। ডেল্টা মিন্স চেঞ্জ। তো ইপির সূত্রটা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। মানে কোন দ্রব্যের দাম পরিবর্তনের পর তার পরিমাণের কি পরিবর্তন ঘটেছে ওটা কিউ, আর এটা দামের কি পরিবর্তন ঘটেছে সেটা পি। তো এখানে ডেল্টা কিউ ফর চেঞ্জ অফ কোয়ান্টিটি, delta P equals to change of price, P equals to previous price, আর এখানে Q equals to previous quantity। ঠিক আছে, আচ্ছা। তো এটা গেল চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে তার সূত্র। লাস্টে আমাদেরকে এটাকে লিখে দিতে হবে ইপি ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইনটু পি বাই কিউ। যেমন অঙ্ক দিবে সেই হিসাবে মান বসিয়ে যোগ বিয়োগ করে বের করে এখানে অঙ্কটা মান বসিয়ে দিলে কাজ হয়ে যাবে। আচ্ছা।